নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব রাম মন্দিরের রায়, যেটা সুপ্রিম কোর্টে দীর্ঘ ৭০ বছরের বিতর্কের পর নিষ্পত্তি হয়েছিল, সেটিকে ঘিরে নতুন করে যে বিতর্ক দানা বেঁধেছে, তা কি আবারও কোর্টকেই নাড়িয়ে দিতে চলেছে? কারণ প্রাক্তন প্রধান বিচারপতি ড DY চন্দ্রচূড়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে, সেই রায় আদৌ কতটা নিরপেক্ষ ছিল? আর এবার সেই প্রশ্নের ভিত্তিতেই এক প্রফেসর ও অ্যাক্টিভিস্ট ড মোহন গোপাল জানিয়েছেন, তিনি কিউরেটিভ পিটিশন দাখিল করবেন সুপ্রিম কোর্টে। বন্ধুরা, মনে রাখবেন, অযোধ্যার এই বিরোধ কয়েক দশক ধরে চলেছিল। বাবরি মসজিদ বনাম রাম জন্মভূমি, এই মামলার শুনানি, আন্দোলন, রাজনীতি সব মিলিয়ে ভারতবর্ষে সবচেয়ে বড় সামাজিক রাজনৈতিক বিতর্ক হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ২০১৯ সালে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ রঞ্জন গগৈ, S.A. বোবডে, DY চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং S. আব্দুল নাজির একসঙ্গে রায় দেন। ১০৪৫ পাতার রায় বলা হয়, বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দির, আর মুসলিম সমাজকে আলাদা ৫ একর জমি দেওয়া হবে মসজিদের জন্য। একে বলা হয়েছিল এক ঐতিহাসিক রায়। বিজেপি রাজনৈতিকভাবে এর সুবিধা নিতে চেয়েছিল, কিন্তু ২০২৪ সালের অযোধ্যা নির্বাচনে দেখা গেল, রাম মন্দির ইস্যুতে তারা প্রত্যাশিত ফল পায়নি। এবার আসি বর্তমান প্রসঙ্গে। প্রাক্তন CGI ড DY চন্দ্রচূড় একটি সাক্ষাৎকারে বলেন, বাবরি মসজিদের নির্মাণটাই মূলত অপবিত্র ছিল। এখানেই শুরু হয়েছে বিতর্ক। একজন বিচারপতির কাছ থেকে আশা থাকে নিরপেক্ষ মতামত, কিন্তু তিনি যদি বলেন মসজিদের নির্মাণ অপবিত্র, তাহলে কি তার দেওয়া রায় পক্ষপাতিত্ব ছিল? প্রশ্নটা এখানেই। এর আগেও বিতর্ক হয়েছে। তিনি একবার প্রকাশ্যে বলেছিলেন, আমি রামলালার কাছে প্রার্থনা করেছিলাম যেন আমাকে সঠিক দিক নির্দেশ দেন। আবার গণেশ চতুর্থীতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে সমালোচনা হয়েছিল। এবার তার অপবিত্র মন্তব্য যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছে। এবার আসি অ্যাক্টিভিস্ট ড মোহন গোপালের বক্তব্যে। তিনি বলছেন, একজন বিচারক যদি আগে থেকেই মনে করেন বাবরি মসজিদ অপবিত্র, তাহলে তার দেওয়া রায় নিরপেক্ষ হবে কিভাবে? তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিউরেটিভ পিটিশন দেবেন সুপ্রিম কোর্টে। কিউরেটিভ পিটিশন কি? রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে শেষ আশ্রয় হিসাবে সুপ্রিম কোর্টে জমা দেওয়া যায় কিউরেটিভ পিটিশন। ১৯৭২ সালের কেশবানন্দ ভারতী মামলার ক্ষেত্রেও আজও কিউরেটিভ পিটিশন দেওয়া সম্ভব, অর্থাৎ যে কোনো পুরনো রায় চ্যালেঞ্জ করা যায় এই পথে। এখন প্রশ্ন হচ্ছে, রাম মন্দির রায়ও কি সেই পথে ফের আদালতে আসতে চলেছে? ড মোহন গোপাল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সুবিচার শুধু হওয়া যথেষ্ট নয়, সুবিচার যে হচ্ছে সেটা মানুষের চোখেও দৃশ্যমান হতে হবে। অর্থাৎ এক পক্ষ হেরে গেলেও যেন মনে হয়, হ্যাঁ, কোর্ট ন্যায় করেছে। কিন্তু যদি বিচারপতির মন্তব্য শুনে মানুষের মনে পক্ষপাতের সন্দেহ জন্মায়, তবে সেই বিশ্বাস নষ্ট হয়। এখানেই ভারতীয় সংবিধানের প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য সবাই, কিন্তু যদি সেই রায়ে নিরপেক্ষতার ঘাটতি প্রমাণিত হয়, তাহলে কি দেশের বিচার ব্যবস্থা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে? বন্ধুরা, মনে রাখবেন, রাম মন্দিরের রায় শুধুই আইনি সিদ্ধান্ত নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রাজনীতি। ১৯৯০-এর দশকে লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা বিজেপিকে জাতীয় রাজনীতির শীর্ষে তুলে আনে। ২০১৯-এর রায় বিজেপির নির্বাচনী প্রচারে ছিল বড় হাতিয়ার। ২০২৪ সালে রাম মন্দির উদ্বোধনের পর বিজেপি ভেবেছিল বিরাট জনসমর্থন আসবে, কিন্তু ফলাফল বিপরীত। এখন যদি রায়কে ঘিরে নতুন প্রশ্ন ওঠে, তবে কি বিজেপির রাজনৈতিক বুনিয়াদ কেঁপে উঠবে, নাকি সংখ্যালঘু সমাজ আবার ন্যায় বিচারের আশায় একত্রিত হবে? বন্ধুরা, আজকের আলোচনার সারমর্ম দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্টের দেওয়া ঐতিহাসিক রায় কি নতুন করে চ্যালেঞ্জের মুখে? প্রাক্তন CGI DY চন্দ্রচূড়ের মন্তব্য কি তার নিরপেক্ষতায় প্রশ্ন তুলল? ড মোহন গোপালের কিউরেটিভ পিটিশন কি আদৌ গ্রহণযোগ্য হবে? আর এই বিতর্কের রাজনৈতিক ফলাফল কি বিজেপির জন্য মারাত্মক হতে পারে? সব প্রশ্ন এখন ভারতের সর্বোচ্চ আদালতের সামনে। ক্লোজিং। এখন প্রশ্ন আপনার কাছে। আপনাদের মতে প্রাক্তন প্রধান বিচারপতির মন্তব্য কি সত্যিই পক্ষপাতিত্ব রায়ের ইঙ্গিত দেয়, নাকি এটা শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।